পৃথিবীটা শুধু লাভ লোকসানে নয়, অন্য একটা হর্স পাওয়ারে চলে। সারা মাসে বড় জোর 3টে শো থাকে। ছোট একটা দল আছে, আমার সমস্ত লেখা ওই তো করে। মা দেখেছেন, এটাও বলিনি। ছি 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 ছি, অঙ্ক ভালো মেলাতে পারি বলে গল্প নয়, উপন্যাসও নয়, কবিতাও নয়, নাটক লিখেছি কিছু। নাটকে অঙ্ক লাগে, প্যাঁচ পয়সার হিসেব নিকেশ। লোকে বলে সেটা আমার খুব ভালোবাসে, আর আমি জানি লোকে ঠিকই বলে। এটা রাতুল চক্রবর্তী ঠাকুরদার বাড়ি। 1962 সালে এই বাড়ি তৈরি করা হয়। এই ঘরেই রাতুলরা থাকতো ওর বাবা মার সঙ্গে। এখানেই ও ছোটবেলা কেটেছে। এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। এই ছাদে বসে রাতুলকে ওর মা, ঠাকুমা, ওর পিসিরা গল্প শোনাতো। বাবা রাহুল চক্রবর্তী ছিলেন মুক্ত মনের মানুষ। ঠাকুরদা ছিলেন এলআইসির শাখা প্রবন্ধক। বর্ধমানে বদলি হয়ে আসার পর শুরুতে 2 নম্বর পাকমারা গলি, তারপর আস্তে আস্তে নিজের বাড়ি। এই বাড়িটা তৈরি হয়েছে 1984 সালে। তার আগে বর্ধমানের নানান জায়গায়, ভাতছালা, পাকমারা লেন, এইসব জায়গায় ছিলাম। থাকতে থাকতে এই জায়গার সন্ধান পেয়ে আমরা এখানে, উনি জমি কিনলেন, কেনার পরে আমরা ওখানে বাড়ি করলাম 84 সালে। নাটক আর গান যেমন বাবার দিক থেকে, তেমনি মায়ের দিক থেকে উত্তরাধিকার হয়েছে রাতুলের। মা সন্ধ্যা চক্রবর্তী উত্তর কলকাতার মেয়ে। ছোটবেলায় মায়ের পরিচালনাতেই মঞ্চে পা রাখা রাতুলের। মায়ের ইচ্ছেতেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। বাড়িতে একটা পরিবেশ ছিল, মানে একটা জলচৌক খাট ছিল, খাটের উপর দাঁড়িয়েও আমরা নাটক করতাম। বাঁকুড়ায় গিয়ে দেখলাম পাড়ার বাচ্চারা থাকে, ছোট ছোট বাচ্চারা, তাদের নিয়ে তখন আমি নটির পূজা, ডাকঘর, তারপর লাল কমল, নীল কমল, এগুলো করিয়েছিলাম। রাতুলও করতো। যেখানে আমার শ্বশুর বাড়ি, তার পাশে 2-3টি ছেলে ওই রামকৃষ্ণ মিশনে পড়তো। ওদের ওই চলাফেরা, কথা বলা আমার খুব ভালো লাগতো। মানে কেমন একটা অন্যরকম ভাব ছিল, অন্য অন্য ছেলেদের সাথে মিশতো না। আমি তখন ভাবলাম যে ওকে পরীক্ষা দেওয়াই, দেখি যদি বসে পরীক্ষাটা দিয়ে পাস করতে পারে তাহলে ওখানে ঢুকিয়ে দেবো। আর একটা ব্যাপার ছিল, ও খুব চঞ্চল ছিল। ওকে আমরা করতে পারতাম না। ওই ছোট বাচ্চাদের সাথে, পাড়ার ছেলেদের সাথে গাছে উঠে যাচ্ছে, হ্যাঁ, শুয়োরের পিছে উঠে বসতো, এইসব দৌড়াদৌড়িগুলো করতো। ইতিহাস নিয়ে পড়তে চেয়েছিল রাতুল। পড়াশোনার সুবাদেই কলকাতায় যাতায়াত শুরু। তারপর হঠাৎ করেই বাবার মৃত্যু। পড়াশোনা থামিয়ে চাকরিতে যোগ দিতে হলো রাতুলকে। রাতুল আর আমি তো একসঙ্গে কাজ করেছি অনেক দিন, যদিও আমাদের ডিপার্টমেন্ট আলাদা ছিল, কিন্তু কাজ করতে গিয়ে বোঝা যায় একজন কাজের ওপর কতটা দক্ষতা রাখে। রাতুলের অসম্ভব দক্ষতা ছিল নিজের ডিপার্টমেন্টের কাজের ব্যাপারে। ওর স্মৃতি ছিল অসম্ভব প্রখর। 10-12 বছর আগেকার কোনো পুরনো পেমেন্টের এরার, এগুলো মাথায় রাখতে পারত। আমাদের অ্যাকাউন্টসে একটা বড় কাজ থাকে শিডিউলগুলো মেলানো। এই শিডিউল মেলানোর ক্ষেত্রে আমি যখন, বিশেষত রাতুলের ডিপার্টমেন্টের শিডিউলগুলো মেলানোর ক্ষেত্রে আমি যখন অসহায় বোধ করতাম, রাতুল তখন অদ্ভুতভাবে আমাকে সাহায্য করেছে।
এমন দিন গেছে যে আমি 1 ঘন্টা ধরে একটা শিডিউল নিয়ে বসে আছি, আমি মেলাতে পারছি না। রাতুল এসে বলল যে এটাতে 3 টাকা 83 পয়সা ডিফারেন্স হবে, যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছিল 2001 সালে। বর্ধমানে পাড়ার মঞ্চে গান শুনে অন্বেষা সংস্থার থেকে ডাক এলো। রাতুল তো মূলত গান গাইতো। আমরা একটা দল করতাম আগে, সবাই বন্ধু, সেখানে মূলত গান আর নাচের চর্চাই হতো বেশি করে। রাতুল গান গাইতো, সুর দিত, আমরাও ওর সঙ্গে গলা মেলাতাম, তাল মেলাতাম। দলে একক গানের চেয়ে সমবেত গানটাই বেশি করে করা হতো। তো হঠাৎ করে রাতুলের মাথায় চাপলো যে চল একটু নাটক করি। তারও আগে মাথায় চাপলো চল তো আমরা একটু নাচ করি। মানে এখন ভাবতে গেলে খুব হাসি পায় যে আমরা নিজেদের উদ্যোগেই বিভিন্ন জনকে ধরে বেঁধে নিয়ে এসে একটু নাচটা তুলে দিন, আমরাই নাচ করতে আরম্ভ করলাম। এ বাবা, সে হঠাৎ করে এমনই হিট করলো যে আমাদের কাছে অফার আসলো যে তোমরা অমুক পাড়াতে চিত্রাঙ্গদা হবে, তোমরা পরিচালনা করো। রাতুল কিন্তু ঝাঁপিয়ে পড়লো, বললো না। তা আমি পাড়ার কয়েকজন মেয়েকে জোগাড় করে ওই গীতিনাট্য, তারপরে গণসঙ্গীত সব মিশিয়ে আমরা একটা করেছিলাম। স্ক্রিপ্টটা রাতুলই লিখেছিল। এইটা করার পর থেকে ও তখন শুরু করলো যে আমরা কথায় বার্তায় বুঝতে পারতাম যে অভিনয়টাই করতে চায়। রাজা, আমরা তো নাটকটা একটু ট্রাই করলে পারি বল। নাটক ট্রাই করে মানে আমরা কি সেরকমভাবে শিখেছি কিছু? আচ্ছা চল। তো আমাদের মধ্যে আমাদেরই বন্ধু অনির্বাণ, রাতুল আর অরুণাভ, এই অরুণাভ লিখতে পারতো, আজও পারে। ও একটা নাটক লিখলো গন্তব্য। রাতুল বলে চল আমি পরিচালনা করব। কি দুঃসাহস! আমি বললাম তুই নাটক পরিচালনা করবি? না, হ্যাঁ করবো। সেই নাটক আমরা মঞ্চস্থ করলাম রবীন্দ্র গন্তব্য। তারপর থেকে রাতুলের মাথায় নাটকের ভূতটা চেপে বসলো। শুরু হলো অরুণাভ, অনির্বাণ বন্ধুদের সঙ্গে গান আর নাটকের কাজ। বর্ধমানে আসার পর কলকাতায় পড়তে যাবার সময়েই থিয়েটার কমিউনে নীলকণ্ঠ সেনগুপ্তের কাছে নাট্য শিক্ষা শুরু। কলকাতার নানা দলে অভিনয় দেখা, নিয়মিত অভিনয় করার মধ্য দিয়েই নাটকের প্রতি ভালোবাসা তীব্র হতে থাকে। তবে নিজে নাটক লেখা সে আরো খানিক পরে। তো তারই মধ্যে তো ওর আবদার হলো চিরকুমার সভায় আমাকে করতে হবে। কিন্তু আমি ঠিক তৈরি ছিলাম না, যদিও আমি অল্প বয়সে অনেক করেছি, কিন্তু ওই সময় না আমি ঠিক সাহস করতে পারছিলাম না। ও দেখলাম একটা পোস্টার লিখে টিখে সাজিয়ে ফেললো। ওইটা দেখার পরে আমি আমার পুত্রবধূকে বলেছিলাম যে ও তো সব নাম টাম ছাপিয়ে ফেললো, এ তো আমি না করে যেতে পারবো না, আমাকে কিছু করতেই হবে। চিরকুমার সভা তো হলো 2010-এর কথা। 1993 নাগাদ অনির্বাণ, অরুণাভ আর রাতুল 3 বন্ধু মিলে নতুন নাটকের অভিনয় শুরু হলো। রাতুল লিখে ফেলল নতুন গান, গানের বই, লাল লড়াইয়ের ডাক। সুর দিল নিজেও গান গাইলো বন্ধুরাও। আমরা তো আসলে বন্ধু ছিলাম, আর রাতুল গান গাইতো, আমরাও সঙ্গে সঙ্গে তার সঙ্গে তাল মেলাতাম, সুর মেলাতাম। গান গোটা নাট্য জীবন জুড়ে রাতুলের অন্যতম উপাদান ছিল। অনেক সময় নাটক তৈরি হওয়ার আগে নাটকের গানটা মাথায় আসতো তার। আবহ পরিকল্পনা করতেন নিজেই। অনুপম রায়ের অডিও ভাইব স্টুডিওয় বহু নাটকের আবহ তৈরি হয়েছে অনেক গান। গরিবের ছেলে, স্ত্রীকে কথা বলতে দিতে ভরসা হয় না, পাছে বাজু বন্ধ চেয়ে বসে। পাছে চেয়ে বসে আমার মন, পাছে চেয়ে বসে আমার মন, আমি তাই ভয়ে ভয়ে থাকি, পাছে চেয়ে বসে আমার মন। তখনও নাটকের দল করার কথা মাথায় আসেনি। বন্ধু মহলে দুঃসাহসে ভর করে স্থির করল রক্তকরবী নাটকের অভিনয় হবে। টাউন হলে মঞ্চস্থ হলো রক্তকরবী। একটু মাঝখানে যান্ত্রিক ত্রুটির জন্য থেমেছিল, এছাড়া কিন্তু বাদবাকি বেশ ভালো। ব্যাস, রাতুলের মাথায় নাটকের ভূত
পুরোপুরি গেঁথে বসে গেল, আর শুরু হলো তার নাটকে যাপন। অডিও সমস্যার জন্য পুরো নাটক শোনা না গেলেও দমে যাননি রাতুল। পরিকল্পনা নিলেন নাট্যভূমি দল তৈরি করার। নাট্যভূমি লোকের মধ্যে নাট্যভূমি কথাটাকে এত সুন্দর একটা, তখন থেকে যে কোনো নাটকের গ্রুপে একটা বিভিন্ন রকম বহুরূপী এইসব মুখের একটা অবয়ব দিয়ে লোগো করার প্রচলন ছিল, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু রাতুলেরই প্ল্যান। পরিতোষ রায়, প্রদীপ পাল এগিয়ে এলেন তরুণ রাতুলের দলকে সাহায্য করতে। নাট্যভূমির প্রথম অভিনয় হল বিকেলের নক্ষত্র। পুরোদমে অফিসের কাজ, আর তারপরেই পুরোদমে নাটক। এই ছিল তরুণ রাতুলের দৈনন্দিন জীবন। এরই মধ্যে জীবনসঙ্গী হলেন সুনেত্রা। নাট্যভূমি পেল তাদের স্থায়ী অভিনেত্রীকে। আর বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মাও আমাকে উৎসাহ দিতেন বিভিন্ন রকম গাছ টাছ করায়। একদিন হঠাৎ এই গাছটা এনে আমার হাতে দিয়ে বলল, এ নাও, তোমার ছাদে গাছেদের সংখ্যা আমি আরও বাড়িয়ে দিলাম। আমি খুব আস্তে কথা বলতাম, সেটা নিয়ে আমাকে রিহার্সালে মানে গলা তোলো, তারপরে হাত পা কিভাবে ব্যবহার করব। আর নিজে যেহেতু মঞ্চনাটক দীর্ঘদিনের অভিজ্ঞতা, হ্যাঁ, এত মানে সুন্দরভাবে একজন আনকোড়া মানুষকেও সে পারত তার যতটুকু প্রয়োজন সেটুকু শিখিয়ে পড়িয়ে সেটা ঠিক মানে মঞ্চে তাকে উপস্থাপন করতে পারত। তাকে মানে মনে হতো না যে সে আগে কখনো অভিনয় করেনি। প্রদীপ কুমার পাল, সুলগ্না মুখোপাধ্যায়, রিয়া ভট্টাচার্য, সফিকুল ইসলাম, চন্দন চক্রবর্তী, উদয়ন মিত্র, প্রণব বিশ্বাস, উদয়শঙ্কর মুখোপাধ্যায়, সুজাতা সমাদ্দার, কুমকুম রায়, ধ্রুবজ্যোতি কেশ, তমাল দাস, মৌমিতা চট্টোপাধ্যায়, প্রবীর হালদার, পান্নালাল ব্যানার্জি, আশুতোষ ব্যানার্জি, তন্ময় নাগ, সোমনাথ দাস, শান্তনু দত্ত, সংঘমিত্রা কেশ। নাট্যভূমির 25 বছরের যাত্রাপথে অজস্র নাম সংযুক্ত হয়েছে এর অভিনয়ে। এই অভিনেতাদের মধ্যে অনেকে নিজস্ব ভাবনায় নতুন নাট্যদল তৈরি করেছেন। তাতে অভিনয়ের ঐতিহ্যই আরও বেড়েছে। রাতুল চক্রবর্তী বা নাট্যভূমির সঙ্গে সম্পর্ক একটুও ফিকে হয়নি। অ্যাকচুয়ালি আমরা যখন নাট্যভূমিতে কাজ করতে শুরু করি তখন আমরা গুটি কয়েক ছিলাম হাতে গুনে। এখন আমার উপরে অনেক দায়িত্ব থাকতো। এক হচ্ছে যে নাটকের সেট তৈরি করা, রিহার্সাল কীভাবে হবে সেটা অ্যারেঞ্জ করা। অন্য দলে ছিলাম, রাতুলদার সঙ্গে হাটগোবিন্দপুরে আলাপ, তারপর ওখান থেকে দলে ঢুকে মূলত সেটের কাজগুলো করতাম এবং তার সঙ্গে দলের প্রত্যেকটা নাটকে মেকআপের কাজটাও আমি করতাম। সবথেকে বড় কথা হচ্ছে যে রাতুলদা, আমি তো নাটক শিখছি, তো মানে থিয়েটার রাতুলদার কাছে মানে হাতটা কীভাবে ব্যবহার করতে হয় একটা থিয়েটারের কর্মী অভিনেতার, সেটা রাতুলদার কাছে শেখা, টোটালটাই রাতুলদার কাছে শেখা আমি সমস্ত কিছু। এবং সবথেকে বড় কথা যে যখন আমি নাট্যভূমি থেকে বেরিয়ে এসে যখন আমি আর একটা আলাদা আমার দল তৈরি করলাম, তখন আমি রাতুলদার কাছে নাটক চেয়েছিলাম। এই মানুষটা আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি তার দল থেকে ছেড়ে বেরিয়ে এসেছি, হ্যাঁ, সময় দিতে পারিনি সে সময়, তারপর নিজেরা দল করেছি। রাতুলদা কখনো বলেনি নাটক দেবো না। রাতুলদাকে বলেছিলাম, রাতুলদা আমি মানকোটে একটা নাটকের দল তৈরি করতে চাইছি। তখন রাতুলদা বলেছিল, বেশ, এ তো ভালো কথা। তখন রাতুলদা বর্ধমান থেকে এসে মানকোড়ে থেকে আমাদের দলের নামকরণ করেছিলেন এবং থিয়েটার মানকোড়ে যাত্রা শুরু হয়েছিল অনির্বাণ নাটকের মধ্যে দিয়ে। অনির্বাণ নাটকটি রাতুলদারই লেখা এবং পরে রাতুলদার আরও নাটক করেছিলাম আমরা। এমন দেখেছি যে পরিচালক, আমি একজন পরিচালক এবং তিনি আরেকজন পরিচালক, এবং আমি তখন তার দল ছেড়ে চলে আসা। তো সম্পর্কের গভীরতাটা এমন ছিল যে একজন পরিচালক আর একজন পরিচালকের কাজ সে নিজের মতো করে করছে, এইটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল রাতুলদার ক্ষেত্রে। আমার পরিচালনার কাজ অনেকটাই রাতুলদাকে দেখে শেখা। অভিনেতাদের স্বাধীনতা দেওয়া, নিত্য নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে যাওয়া, নতুন নতুন সেট করা, এরকম আর কিছু নানা রকম কাজের মধ্যে দিয়ে আসবে। রাতুলদা আমার কাছে সবসময় একটা অন্য জায়গায়। 1995-তে প্রথম মৌলিক নাটক পোস্টমর্টেম, তারপর অনির্বাণ, প্রবঞ্চক, পর মৌলিক নাটক। উপস্থাপনায়, পরিচালনায় অভিনবত্বের চেষ্টা শুরু। তোমরা সকলে জানতে চাও না যে কেন আমি অনিন্দর সাথে বর্ণালীর বিয়ে দিইনি? বাবা হলে কেউ নিজের মেয়ের জীবন এইভাবে নষ্ট করে? সবাই তো জানতো ছোট অনিন্দ তাকে ভালোবাসত,
কিন্তু তুমি এই বিয়ে হতে দাওনি। তুমি আজকে আমাকে বলো বাবা, কেন তুমি একটা অর্থ বিশ্বাস ব্যবসায়ীর সাথে ছোটির বিয়ে দিয়েছিলে? তুমি তো ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছিলে বাবা যে আমরা যেন কখনো আদর্শের সাথে আপোষ না করি। তাহলে কেন তুমি ছোটকে আপোষ করতে বাধ্য করেছিলে? কেন বাবা? তোমার একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে ও কি বলে গেল ডাক্তার? ও কি বলে গেল? আমি বর্ণালীর মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা তুমি বলো ডাক্তার, আমি বাপ হয়ে যা করতে চেয়েছিলাম তাকে ভুল? বর্ধমান নাট্যভূমি তখন অভিনয় করতে যাচ্ছে দুর্গাপুর, কাটোয়া, বড়জোড়া, কামারপাড়া, বোলপুর, সাতগেছিয়া, রামবাটি, কাকিনাড়া, পারুলডাঙ্গা, বৈদ্যপুর, কখনো বিভিন্ন নাট্য প্রতিযোগিতায়, কখনো বা প্রত্যন্ত নিবিড় গ্রামে। কিভাবে আলো নিতে হয়, কিভাবে মাইকের সামনে দাঁড়াবো, কিভাবে ক্যারেক্টারের মধ্যে ঢুকবো, অ্যাকচুয়ালি নাটকটা কিভাবে করব। আমার হলো হাতের সমস্যা। হাত আমি কোথায় রাখবো? আরে আমার তো কথা, কিভাবে ফ্রিলি মঞ্চে কথা বলবো সেটাই তো শিখেছি। হাঁটা, এই ঘরে হাঁটতে হাঁটতে তারপর মঞ্চে গিয়ে হাঁটা। কথা, আমার হলো কথা, কার সঙ্গে কিভাবে কথা বলবো, আজকে যা কাজে লাগছে না। একই নাটক বেশি দিন অভিনয় করতে বোধহয় ভালো লাগতো না, তাই প্রতি বছর চলত নিত্য নতুন নাটকের খোঁজ, নাটক লেখা আর অভিনয়। পরপর 2 বছর হলো আরও 2টি নতুন নাটক, প্রলয়কাল আর মেরুদণ্ড। প্রবঞ্চক নাটকে অভিনব প্রয়োগ কৌশলে মঞ্চে উপস্থাপিত হল ডাবল রোল, দ্বৈত চরিত্রে অভিনয়। এমন একটা নাটক আছে প্রবঞ্চক বলে, সেটা বর্ধমান শহর, কারণ আমি জানি না এখনও নাটকটির নাম প্রবঞ্চক, রাতুলদার লেখা, সেটা আমাকে ভেবেই লেখা। এবং একটা নাটকে একজন অভিনেতা দ্বৈত চরিত্র অভিনয় করতো, মানে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করতাম। লখনৌতে সাহারা ইন্ডিয়ার ডাকে সর্বভারতীয় নাট্যমঞ্চে অভিনীত হল কখনো মেঘ নাটকটি। এই নাটকে প্রয়োগ কৌশলের অভিনবত্ব ছিল। কয়লা মাফিয়াদের সর্বগ্রাসী থাবায় সংবেদনশীল মনের প্রতিক্রিয়া ফুটে উঠল এই নাটকে। আমরা কাকদ্বীপে গেছি, হ্যাঁ, কাকদ্বীপে একটা অনেক দিন ধরে নাট্যমেলা হতো, সেখানে অংশগ্রহণ করতে গেছি। আমরা লখনৌতে গেছি, সাহারা ইন্ডিয়া স্পন্সর করতো একটা খুব বড় কম্পিটিশন, সেখানে আমরা গেছি একটা বেঙ্গলি ক্লাবে। এরই মধ্যে বর্ধমান রবীন্দ্র ভবনে নাট্যভূমি পরপর 5 বছর নাটক প্রতিযোগিতার আয়োজন করতে শুরু করেছে। এই প্রতিযোগিতায় পরবর্তী 7 বছর রূপ নিয়েছে নাট্য সম্মেলনের। মঞ্চের উপর আদ্যন্ত নাটক পাগল আর বাড়িতে হইচই করতে থাকা খাদ্যরসিক বন্ধুবৎসল একটি মানুষ। 2 সন্তানকে নিয়ে নানা রকম হুল্লোড়, হুট করে বেরিয়ে পড়া এখান সেখানে। ঘরে আমাদের খুব একটা বসা হয় না, কারণ এটা তো রিহার্সালের ঘর। আমার প্রায় জন্মের পর থেকেই মনে পড়ে এই ঘরে সবসময় নাটকের রিহার্সাল হয়েছে। যখন এই ঘরে হতো না তখন মাঝে মাঝে দোতলার বারান্দাতেও হয়েছে। আর এই ঘরে আমি মানে যখন খুবই ছোট ছিলাম তখন এখানে বাবা অনেকগুলো ভিডিও বানিয়েছে আমার, যে মায়ের সঙ্গে খেলছি, দাদার সাথে খেলছি, তারপরে এই ঘরে আমি নাচছি। তখন আমরা গঙ্গোত্রীতে ঘুরতে গেছি। পরের দিন সকালে গঙ্গোত্রী থেকে অন্য কোনো একটা দূরের জায়গায় ঘুরতে যাওয়ার কথা, তাই আগের দিন রাত্রিবেলা খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সারা হচ্ছে। বাবা এই অবস্থায় বাঁধাকপি একটা বাটিতে খাবে রুটি দিয়ে, কিন্তু বাঁধাকপিটা বাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়েই খাবে না, তাই বাটি চাইবে। কিন্তু বাটির যে হিন্দি কাটোরি সেইটা সেই মুহূর্তে আর বাবার মাথায় কিছুতেই আসেনি, তাই হোটেলের লোককে মুঝে বাটি দো বলে শোষক ব্যস্ত করে তুলেছিল। সে আর বলতে, আসলে আমি তো নাটকের কাজে ব্যস্ত থাকতাম। এবার নাটকের তো শুধু নাটক নামানোটা কাজ নয়, তার সঙ্গে আরও 1000টা কাজ আছে। তো এরকমই একটা কাজে যদি বাবাকে কখনো আমার দরকার হয়, বাবা বলে ডাকলে সাড়াই দিত না কখনো, রাতুলদা বলে কিন্তু ডাকলেই সঙ্গে সঙ্গে একটা প্রবল আওয়াজ দিয়ে হ্যাঁ শুনছি। তারপরে পরবর্তী সময়ে নিজেই একদিন মাইক্রোওভেন নিয়ে এসে বললো, জানো তো কাবাব বানাবো। কাবাব সেটা নিজে হাতে, মানে এত উৎসাহ তার, এবং মশলাপাতি সব কিছু জোগাড় যন্ত্র করে এনে কাবাব তৈরি করলো। এবং ওর যারা খুব কাছের মানুষ, ভোজন রসিক, তাদের সবাইকে মানে কোনো আনন্দটা না, মানে একা আমি করব, আমার একার ভালো লাগা, আনন্দ ভীষণ ছড়িয়ে দিতে পারতেন।
2001 নাগাদ সুনেত্রার গল্প অবলম্বনে নারী ভূমিকা বর্জিত নাটক পাতাবাহার। রাতুলের প্রয়োগ কৌশল এবং অভিনেতাদের অভিনয় দক্ষতার জন্য এই নাটক পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে একাধিকবার অভিনীত হয়েছে। তোর মতো বয়সে না আমার গান গাওয়ার অভ্যেস তাই লাগে। আমার প্রিয় শিল্পীকে ছিল জানিস জগন্ময় মিত্র। ও সেসব কি ভালো ভালো গান শুনলেই না এখনো মনটা কিরকম করে ওঠে। তুমি কি দেখিছ সকল আমারে আমারে আমারে। সংবাদপত্রের একটি ঘটনা তৈরি করল আরেকটি নাটক, গ্রাহাম স্টেইনের মৃত্যু। রূপ নিল পরশমণি নাটকের। রবীন্দ্রনাথের গান ফিরে ফিরে এসে উজ্জীবনী মন্ত্রের মতো গুঞ্জরিত হয়েছে এই নাটকে। এই সময় থেকেই প্রয়োগ কৌশলের বিভিন্ন অভিনবত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন রাতুল। আলো, মঞ্চ, উপস্থাপনা, সঙ্গীত এই সব নিয়ে বৈচিত্র্যের খোঁজ তার চরিত্রের একটা দিক। পাশাপাশি বর্ধমান শহরের অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক, দায়িত্ব ভাগ করে নেওয়া, ভাবনার বিনিময়, শিল্পকে জীবনের সব ক্ষেত্রে আঁকড়ে বাঁচার একটা প্রতিমান যেন তৈরি করে নিচ্ছিলেন রাতুল। রাতুলের একটা সহযোগিতা আমার প্রয়োজন হয়ে পড়ল, কেননা ও অদ্ভুত শুধু থিয়েটারের মধ্যেই যুক্ত নয়, তার সাথে ও ভালো আলোকশিল্পী ছিল। অর্থাৎ থিয়েটারে আলোকের যে পরিকল্পনা কিংবা মিউজিক। রাতুলের সাথে আমি কাজ করেছি, কিন্তু ওকে আমার কিন্তু একদম স্বতন্ত্র ধরনের পরিচালক মনে হয়েছে আর কি। ফলে ওর দ্বারা তো অবশ্যই বর্ধমানের নাট্য যে ধারা, সেটা সব দিক থেকেই বলবো যে নাট্য সমন্বয় তৈরি করা, শেষেও আমাদের সঙ্গে থাকা, তার মানে শুরুর যে মিউজিকটা সেটা তৈরি করা। তো স্বাভাবিকভাবে মানে রাতুলের বর্ধমানের নাট্যক্ষেত্রে অনেক অনেক বেশি অবদান। আমাকে যেটা অ্যাট্রাক্ট করেছে রাতুলদার ইনোভেটিভ চিন্তা, ইনোভেটিভ ভাবনা, রাতুলদার বোধ এবং বুদ্ধির যে কম্বিনেশন, যে মিশেল, সেই মিশেলে যে উপাদানগুলো পেয়েছি আমরা, বর্ধমানের থিয়েটার যে উপাদান পেয়েছে বর্ধমানের মানুষ, আমি সেটাকে স্যালুট করি। আর সেটের কাজ রাতুলের সঙ্গে অনেক নাটকে সেটের কাজ করেছি। প্রথম কাজ মনে নেই, এত কাজ করেছি ওর সঙ্গে, প্রথম কাজ হিসেবে মনে নেই। রাতুল খুব সাহস ছিল, অনেক বড় বড় কাজ ও ধরতো, বড় ব্যানারের কাজ ধরতো, ভয় পেত না একদম। অনেক জনাকে নিয়ে কাজ করতে ভালোবাসতো। মাঝে মাঝে জড়িয়ে ধরতো আমাকে, সেটা ওর বাড়ির লোকেরাও জানে, পেছন থেকে এসে গলা জড়িয়ে ধরতো, হয়তো কিছু বলতে চাইতো। অনেক ব্যাপারে মতের অমিল, প্রচণ্ড ঝগড়াঝাটি আমার সঙ্গে, সেটা সংস্কৃতি নিয়ে নয়, জীবনের জিজ্ঞাসা নিয়ে, জীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে ওর সঙ্গে আমার মতের বিভিন্ন অমিল হতো, কিন্তু অদ্ভুত এক বন্ধুত্বের টান। নাটকে আলো নিয়ে ওর চিন্তাভাবনা আমাকে অবাক করত। কোনো নাটকে নিজেই আলোর পরিকল্পনা করত, অনেক নাটকে ও নিজে বোর্ডে বসে অপারেটরও করেছে। 2010 নাগাদ মঞ্চস্থ হল চিরকুমার সভা। 19 শতকের মেজাজ, কৌতুক আর আজকের প্রয়োগ কৌশল যুক্ত হয়ে গেল এই উপস্থাপনায়। রাতুলের যে কাজটি আমাকে একবারে চমকে দেয় সেটি হচ্ছে চিরকুমার সভা। একদম এক কথাতে বলছি, রাতুল আমাকে চমকে দিয়েছিল। হ্যাঁ, প্রথম দিকে যে এতটা আস্থা ছিল না যে রাতুল কেমন করবে, কিন্তু চিরকুমার সভা যে রাতুল এত সুন্দরভাবে আনতে পারবে, মানে ওয়ান অফ দ্য এভার প্রডিউসড থিয়েটার্স অন স্টেজ বাই রাতুল চক্রবর্তী। এবং রাতুল চক্রবর্তী বলবো না, মানে বর্ধমানে একটা অন্যতম বড় মাপের একটা বড় প্যানোরামার কাজ, এটা হচ্ছে চিরকুমার সভা। আসুন আসুন মিস্টার নেথানিয়াল, আসুন মিস্টার জেরেমায়া, ওরে ওরে তামাক দিয়ে যা। আগে আমার নাম মৃত্যুঞ্জয় গাঙ্গুলি, শ্রী দাদুকেশ্বর মুখোপাধ্যায়। ছি মশাই, ওই নামগুলো এখনো ব্যবহার করেন বুঝি? আপনাদের খ্রিস্টান নাম? ও নামকরণ এখনো হয়নি? ও কিছু অসুবিধা নেই, নিন আসুন আজ্ঞা করুন। না না মশাই, আমার সামনে আবার লজ্জা কি? 7 বছর বয়স থেকে লুকিয়ে লুকিয়ে তামাক খেয়ে পেকে উঠেছি, বুদ্ধিতে ধোঁয়া লেগে লেগে ঝুল পড়ে গেল। লজ্জা যদি করতেই হয় তাহলে তো আমার ভদ্র সমাজে মুখ দেখাবার জো থাকে না। নিন শুরু করুন। বেশ,
এবার একটু কাজের কথাটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো সুবর্ষ শীঘ্র। বলছিলাম যে মুরগি না মটন? সে কি মশাই, নাম শুনেই হাসি? তাহলে তো গন্ধে অজ্ঞান আর পাতে পড়লে মারাই যাবে। তা মুরগি ভালো, কাটলে এই মটনটাকে মন্দ কি ভাই? চপ দুই হবে, দোমনা করে খেয়ে সুখ হয় না। ওরে পাড়ার মোড়ের মাথা থেকে কলিমদ্দি খান সামার রেস্টুরেন্ট থেকে একটু মুরগির ব্যবস্থা করতো। 2011-তে সম্পূর্ণ আধুনিক জীবন আর অভিনব কৌশল নিয়ে উপস্থাপিত হলো মন নিয়ে জেনেক্স। ভিডিও রেকর্ডিং, প্রজেকশন, মঞ্চের বিভিন্ন জোন তৈরি করে মনস্তাত্ত্বিক বিভিন্ন বিন্যাসকে সরাসরি উপস্থাপিত করে তোলা। বাংলা নাটকে এই নাটক এক স্বতন্ত্র দিক চিহ্ন। আমাদের আজকের বিষয় মা ও মেয়ে। ডাক্তার চক্রবর্তী, এই সম্পর্কটা নিয়ে আপনি কি বলবেন? The most complicated relation. এই সমস্যাগুলো যতটা না বেশি আপনার মেয়ের সমস্যা, একটু বেশি মনে হচ্ছে। ওহ কামন সুধা, আমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবো? আদিত্য, আমি প্রেগনেন্ট। আই হ্যাভ মিসড মাই পিরিয়ড। হোয়াট? কবে, কখন, কিভাবে? শুধুমাত্র নিজের লেখা নাটক আর রবীন্দ্রনাথের ক্লাসিক্স নয়, রাতুল সাগ্রহে অভিনয় করিয়েছেন মন্মথ রায়, বাদল সরকার, রমাপ্রসাদ বণিক, মৈনাক সেনগুপ্ত, দেবেশ ঠাকুর অংশমান করেন লেখা নাটক। 2014-তে টিনের তলোয়ার। উৎপল দত্তের কালজয়ী এই প্রযোজনা 30 বছর পর মঞ্চে উপস্থাপিত করার সাহস নিল বর্ধমান শহরের নাট্যভূমি। যেটা অনেকে সাহস করে না, এটা টিনের তলোয়ার একটা নাটক না, একটা নাটকের যে একটা স্পিড, একটা জগৎ, সেই জগৎ থেকে আর একটা জগতে যাবে, মাঝখানে দাঁড়িয়ে আছে টিনের তলোয়ার। উৎপল দত্ত একসময় যাত্রা করতেন, যাত্রা থেকে বেরিয়ে এলেন, থিয়েটারের যে নতুন একটা স্টাইলিস্টিক জায়গা তৈরি হচ্ছে থার্ড থিয়েট্রিক্যাল ফর্মে, সেখান থেকে বেরিয়ে এসে রবীন্দ্র সদনকে ভাড়া করে রবীন্দ্র সদনের যে দুটি দিকে লাইট আলো প্রক্ষেপণের যে জায়গা আছে সেখানগুলোকে ব্যবহার করছে মানে ওই বসার জায়গা হিসেবে, দর্শক আসন হিসেবে, একদিকে সাহেব বসবে ইত্যাদি ইত্যাদি, তো বক্স আর কি। তো সেই জায়গাটাকে করেছিলেন উৎপল দত্ত এবং রাতুলকে আমি একবারে আমার প্রাণ ভরা ভালোবাসা আমি সেদিন জানিয়েছি। আবহ, গান, পোশাক, মঞ্চসজ্জা, রূপায়ণ, অভিনয়, সংলাপ বলার বিশেষ ধরন, তীব্র আবেগ আর খুঁতখুঁতে মন নিয়ে এই নাটক করে তুলেছিলেন রাতুল। শুধুমাত্র নাট্যভূমির কাজ নয়, বর্ধমান আলাপের উদ্যোগে বর্ধমানের বিভিন্ন নাট্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের সমবায়ে রূপায়িত হওয়া দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি অন স্টেজ, বর্ধমান শহরের ইতিহাস এবং জীবন নিয়ে তৈরি হওয়া আমার শহর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের গ্রাম বা ছোট শহর, স্কুল কলেজের স্থানীয় ইতিহাস নিয়ে তৈরি হওয়া আমার গ্রাম আমার স্কুল, পরিচিত বন্ধুবান্ধবের নাটকের আবহ, আলো, এইরকম বহুবিধ সৃষ্টিশীল কাজে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন রাতুল। অনেক নাট্য সংস্থা আছে, আমার নিজেরই তো আছে, কিন্তু নাট্যকার নেই। ওর একটা সুবিধা হয়েছে কি, ও নিজের নাট্যকার, আর ও কতগুলি চরিত্র আছে, তারা কেমন ধরনের অভিনয় করে, দীর্ঘদিন কেমন করছে, সেই ফরমাস রেখে ও সেই চরিত্রগুলি বন্টন করতো। ন্যাচারালি ও ওদের মানে ওর কাছে বর্ধমানে যারা অভিনয় করে তার নিশ্চয়ই তার কাছে মানে তার অভিনয় দ্বারা, তার নির্দেশনা দ্বারা, মানে সমস্ত কিছু দিয়ে তারা অনুপ্রাণিত হয়েছে। নতুন কোনো দল নাটক করলে আমরা কী করি, তো রে কী করলো, এই বাজে করলো, পেছনে যে রাখি, কিন্তু রাতুল সামনাসামনি সবাইকে উৎসাহ দিত, না ভালো হয়েছে, আরও ভালো হবে। নাটকের বাস্তব আর জীবনের বাস্তবের দ্বন্দ্ব নিয়ে এক সুরিয়ালিস্ট ড্রামা পারফেক্ট মার্ডার। উৎপল দত্তের মেঘ রচনাটিকে নিজের ভাবনায় পুনর্নির্মাণ করেছিলেন রাতুল। তাহলে আর তোমাকে বলা হলো না। কি কি বলা হলো না? আমার গল্পের শেষটা তুমি আমার অপরাধীকে চিনতে পারবে না, তাকে একাই লড়তে হবে, একাই তাকে পৃথিবীর এই সমস্ত সাধুগিরির মোকাবিলা করতে হবে। নারায়ণ সান্যাল প্রিয় লেখক ছিলেন রাতুলের, প্রিয় নাটককার উৎপল দত্ত। ইতিহাস নিয়ে পড়তে চেয়েছিলেন বলেই হয়তো বারবার ইতিহাসের কাছে ফিরেছেন নাটক নিয়ে। শেরশাহের জীবন নিয়ে
নারায়ণ সান্যালের উপন্যাস অবলম্বনে ডকুমেন্টারি ড্রামা এক নতুন আঙ্গিক মঞ্চে তুলে ধরতে সঞ্জয়, সফিকুল, মানব আর রাতুল চলে গেলেন শেরশাহের পথ ধরে বারাণসী, চুনার দুর্গ। আলাদা করে শুটিং করার পর সেই উপাদান দিয়ে তৈরি হলো অন্য রকমের নাটক, মুসাফিরে হিন্দুস্তান। শরীর ভেঙে আসছিল দ্রুত। বন্ধুরা উদ্বিগ্ন হচ্ছিলেন, অনুযোগ করছিলেন, তর্ক হচ্ছিল, অনিয়ম ছাপ ফেলছিল চেহারায়। এই সময়ে পরপর মঞ্চায়িত হল দেবেশ ঠাকুর রচিত নাটক ঈশ্বরের কাছাকাছি, অংশুমান করের লেখা নাটক অন্তরতরসে, বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। আজকের মাংস কেনার টাকা কোথা থেকে আসবে, কি বাধা দিয়ে আসবে সেটা একবার ভেবে দেয়। মানে বলছিল কি, আপনি না উনি একদম চিন্তা করবেন না। তুমি ধার দেবে? বাঁচালে সাহাব, বাঁচালে। একবার সব ব্যবস্থা করে দাও, আমিও না কলকাতায় গিয়ে সব শোধ করে দিয়ে ওই দাঁত উপড়াতে শুরু করবো। বল্লভপুরের রূপকথায় ফ্যান্টাসি, বাস্তব আর কৌতুক যুক্ত হয়ে গেল। বেশ কিছুদিন আগে ওর বাড়িতে বসে আছি, পেছন থেকে গলাটা জড়িয়ে ধরলো হঠাৎ করে, আমার মাথার উপর ওর থুতনিটা রাখলো, রেখে বলল, বিমলদা ভুলে যাবে না আমাকে। টুকরো পুরনো স্মৃতি তো অনেকই আসে ভিড় করে, তবে কয়েকটা কথা মনে পড়ে। রাতুলের একটা নাটক মন নিয়ে জেনেক্স, এই নাটকটা দেখার পর আমি উচ্ছ্বসিত হয়ে রাতুলকে জড়িয়ে ধরেছিলাম। করোনা ভাইরাসের সংক্রমণে যখন বাধ্যতামূলক ঘরবন্দি হয়ে গেল জীবন, তখনও ভিতরে ভিতরে অস্থিরতা অসহায় করে তুলছিল রাতুলকে। এই সময়ের মধ্যেই লেখা হয়েছিল মন নিয়ে প্রত্যাবর্তন, নতুন নাটক। স্টুডিওতে রেকর্ডিং করা শুরু হয়েছিল তার গান। কথোপকথনে প্রতিদিন বলছিলেন শুধুমাত্র অপেক্ষা কবে মঞ্চের দরজাটা খুলবে। শারীরিক অসুস্থতা আর মানসিক অস্থিরতা দুইয়ে মিলে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছিল বোধহয়। নিজের প্রতি যত্ন নিতে চাইছিলেন না। তারপর হঠাৎ একদিনের তীব্র অসুস্থতা, বন্ধুবান্ধবরা ছুটে নিয়ে গেলেন নার্সিংহোমে, সেখান থেকে একদিনের মাথায় কলকাতা। অ্যাম্বুলেন্সেও আশ্বাস ফিরে এসেই শুরু করবেন নাটকের কাজ। রয়ে গেল অজস্র নাটকের স্ক্রিপ্ট, অনেক গান, আবহ সঙ্গীত, মঞ্চের পরিকল্পনা, বন্ধুদের সঙ্গে হয়ে না ওঠা অনেক প্রযোজনা আর অনেক অনেক বাকি থাকা কথা। তুমি বললে গাছের মতো হতে, তুমি বললে নদীর মতো সুখ, আঘাত পেয়েও কাঁদলাম না যেদিন, সেদিন থেকে গাছের মতো লোক, গাছের মতো লোক, তার দুঃখটি কম হোক, গাছের মতো লোক, তার দুঃখটি কম হোক। পাতা ঝরে যায়, ডাল পড়ে যায়, ফাঁকা বাসা থেকে পাখি উড়ে যায়, আকাশ মাথায়, শুকনো পাতায়, দূর দিগন্তে চোখ। গা 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 গাছের গায়ে কোনটি কারি ফুল, গাছের গায়ে একলা হলুদ পাতা, গাছের গায়ে কোনটি কারি ফুল, গাছের গায়ে একলা হলুদ পাতা। অনেক ব্যথায় নুয়ে পড়ব যেদিন, সেদিন থেকে গাছের সূক্ষ্মতা কিছুতে পাবে না, তবু শুনবে না, শিকড়েতে বাঁধা আকাশেতে ডানা ছড়িয়ে দেবে সবুজ পাতায়।
কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে, বল দেখি তুই মালি রাত জেগে কে ফুল ফোটায়। গাছের মতো লোক তার ফুল হয়ে যায় শোক, গাছের মতো লোক তার ফুল হয়ে যায় শোক। পাতা ঝরে যায় ডাল পড়ে যায়, ফাঁকা বাসা ছেড়ে পাখি উড়ে যায়, শিকড়েতে মানা আকাশেতে ডানা দিগন্ত ছোঁয়া চোখ। ডা 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 ডা